আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মাদুরোকে আটক করতে ব্যবহার করা হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা। ক্যারিবীয় সাগরে আবারও নৌযানে মার্কিন হামলা, নিহত ৩। এপস্টিনকে আশীর্বাদ মানতেন ধনকুবের ফার্কাস, মিলেমিশে করতেন ব্যবসা। ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো সহায়তা ও যৌথ অস্ত্র উৎপাদনে ইউরোপের সম্মতি। রমজানে আল আকসায় প্রবেশ ঠেকানোর পরিকল্পনা ইসরায়েলের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলেই স্পষ্টভাবেই বোঝা যায়, যেখানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কেন্দ্র করে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যে তাকে নজরদারি বা আটকের পরিকল্পনায় ব্যবহার করা হয়েছিল অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। আধুনিক গোয়েন্দা ব্যবস্থায় হিউম্যান ইন্টেলিজেন্সের পাশাপাশি এখন অ্যালগরিদম এবং ডেটা সায়েন্সের ব্যবহার এমন পর্যায়ে পৌঁছেছে যে একজন রাষ্ট্রপ্রধানের প্রতিটি পদক্ষেপ তার নিরাপত্তা বলয়ের ফাঁকফোকর এবং মুভমেন্ট প্যাটার্ন বিশ্লেষণ করতে এআই এর সাহায্য নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে, যা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে মাদুরোর মতো হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের চক্ষুশূল এবং যার বিরুদ্ধে একাধিকবার অভ্যুত্থান বা আটকের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, তার ক্ষেত্রে এআই ব্যবহারের বিষয়টি যুদ্ধের নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দেয়। রিপোর্ট অনুযায়ী মার্কিন বা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো স্যাটেলাইট ইমেজ, সোশ্যাল মিডিয়া ডেটা এবং এনক্রিপ্ট করা যোগাযোগ ব্যবস্থা থেকে প্রাপ্ত তথ্যগুলোকে রিয়েল টাইমে প্রসেস করার জন্য বিশেষায়িত এআই মডেল ব্যবহার করেছে, যা মানুষের পক্ষে এত দ্রুত বিশ্লেষণ করা সম্ভব ছিল না। এই প্রযুক্তির মাধ্যমে মাদুরোর সম্ভাব্য অবস্থান এবং তার নিরাপত্তা প্রোটোকলের দুর্বলতাগুলো চিহ্নিত করার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি কেবল একটি আটকের চেষ্টার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি ভবিষ্যতে রাষ্ট্রীয় নিরাপত্তার ওপর প্রযুক্তির প্রভাব নিয়ে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। কারণ যদি এআই ব্যবহার করে কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে টার্গেট করা সম্ভব হয়, তবে বিশ্বের কোনো নেতাই আর নিরাপদ নন। এই ঘটনা প্রযুক্তিগত সক্ষমতার প্রতিযোগিতাকে যেমন উস্কে দিয়েছে, তেমনি ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব সুদূরপ্রসারী। কারণ মাদুরো প্রশাসন বরাবরই অভিযোগ করে আসছে যে তাদের সরকারকে উৎখাত করতে ষড়যন্ত্র চলছে, এবং এই এআই ব্যবহারের খবর তাদের সেই দাবিকেই কিছুটা শক্ত ভিত্তি প্রদান করছে। আপনারা যারা নিয়মিত টেক এবং জিওপলিটিক্সের খবর রাখেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাইবার ওয়ারফেয়ার এখন আর সায়েন্স ফিকশন নয়, বরং রূঢ় বাস্তবতা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আইন এবং এআই এর নৈতিক ব্যবহারের প্রশ্নটিও জোরালো হয়ে উঠেছে। ভেনেজুয়েলার সরকার এই ঘটনাকে তাদের সার্বভৌমত্বের ওপর ডিজিটাল আগ্রাসনের শামিল বলে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক মহলে এর তীব্র নিন্দা জানিয়েছে। ক্যারিবীয় সাগরে আবারও উত্তেজনার পারদ চড়ল, যেখানে একটি সন্দেহভাজন নৌযানে মার্কিন বাহিনীর হামলায় অন্তত ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক জলসীমার আইন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে যখন ক্যারিবীয় অঞ্চল দিয়ে মাদক পাচার এবং অবৈধ অভিবাসনের রুটে কড়াকড়ি আরোপ করতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা সাগরে টহল জোরদার করেছে। মার্কিন সাউদার্ন কমান্ড বা কোস্টগার্ডের পক্ষ থেকে সাধারণত এ ধরনের অভিযানগুলোকে মাদক বিরোধী অপারেশন বা কাউন্টার নার্কোটিক্স মিশন হিসেবে অভিহিত করা হয়ে থাকে। তবে এবারের ঘটনায় প্রাণহানির সংখ্যা এবং হামলার তীব্রতা বিষয়টিকে সাধারণ অভিযানের চেয়ে বেশি কিছু বলে মনে করা হচ্ছে। নিহতরা ওই নৌযানের ক্রু বা যাত্রী ছিলেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে, তবে তাদের জাতীয়তা বা পরিচয় এবং তারা ঠিক কোন ধরনের পণ্য বা উদ্দেশ্য নিয়ে সাগরে অবস্থান করছিলেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ক্যারিবীয় সাগর বর্তমানে মাদক পাচারের একটি প্রধান ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে লাতিন আমেরিকা থেকে উত্তর আমেরিকায় মাদক সরবরাহের জন্য ছোট ছোট দ্রুতগামী বোট বা সাবমেরিন ব্যবহার করা হয়, এবং মার্কিন বাহিনী এসব রুখতে প্রায়ই কঠোর পদক্ষেপ নিয়ে থাকে। তবে মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলছে যে এ ধরনের অভিযানে প্রাণঘাতী বল প্রয়োগ বা লিথাল ফোর্স ব্যবহারের আগে সতর্ক করার বা আটকের সব প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কিনা, নৌযানটিতে কোনো অস্ত্র ছিল কিনা বা তারা মার্কিন বাহিনীর উপর পাল্টা হামলার চেষ্টা করেছিল কিনা সে বিষয়ে বিস্তারিত তদন্ত রিপোর্ট আসার আগ পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী মার্কিন বাহিনীর হেলিকপ্টার বা টহল জাহাজ থেকে গুলি চালানো হলে নৌযানটিতে আগুন ধরে যায় এবং পরবর্তীতে সেটি ডুবে যাওয়ার উপক্রম হয়।
এই ঘটনাটি ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কেও কিছুটা টানাপোড়েন সৃষ্টি করতে পারে, কারণ নিজ জলসীমার কাছে বিদেশি বাহিনীর এমন কঠোর অভিযান অনেক দেশই ভালো চোখে দেখে না। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বরাবরই বলা হয় যে তাদের জাতীয় নিরাপত্তা এবং জনস্বাস্থ্য রক্ষায় মাদক পাচার রোধ করা অপরিহার্য, এবং সাগরে সন্দেহভাজন যানগুলো থামার সংকেত না মানলে বা হুমকি মনে হলে তারা গুলি চালাতে বাধ্য হয়। ফার্কাস এবং কুখ্যাত জেফ্রি অ্যাপস্টিনের সম্পর্ক নিয়ে নতুন করে যে তথ্য সামনে এসেছে তা ওয়াল স্ট্রিট থেকে শুরু করে গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে তোলপাড় সৃষ্টি করেছে। সম্প্রতি প্রকাশিত নথিপত্র এবং ইমেল চালাচালি থেকে জানা গেছে যে বিলিয়নেয়ার রিয়েল এস্টেট টাইকুন অ্যান্ড্রু ফার্কাস একসময় জেফ্রি অ্যাপস্টিনকে তার ব্যবসার জন্য আশীর্বাদ হিসেবে গণ্য করতেন এবং তাদের মধ্যে দীর্ঘদিনের গভীর ব্যবসায়িক সম্পর্ক ছিল। যদিও এপস্টিনের ব্যক্তিগত কেলেঙ্কারি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য সারা বিশ্ব তাকে চেনে, কিন্তু এই নতুন তথ্য প্রমাণ করে যে প্রভাবশালী ব্যবসায়ী মহলে তার কদর ছিল মূলত তার নেটওয়ার্কিং ক্ষমতা এবং অর্থ সংগ্রহের দক্ষতার কারণে। ফার্কাস এবং অ্যাপস্টিন মিলেমিশে এমন সব ব্যবসায়িক প্রজেক্টে কাজ করেছেন যেখানে মিলিয়ন মিলিয়ন ডলারের লেনদেন হয়েছে, এবং ফার্কাস বিভিন্ন সময়ে এপস্টিনের পরামর্শ বা সংযোগ ব্যবহার করে নিজের ব্যবসার প্রসার ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই সম্পর্কটি কেবল সাধারণ পরিচিতি ছিল না, বরং একে অপরের ব্যবসায়িক স্বার্থে তারা ঘনিষ্ঠভাবে কাজ করতেন, যা এখন ফার্কাসের মতো প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের জন্য বড় ধরনের ইমেজ সংকট তৈরি করেছে। অ্যাপস্টিনের মৃত্যুর পর এবং তার সহযোগী ঘিজলেইন ম্যাক্সওয়েলের বিচারের পর থেকে একের পর এক বড় বড় নাম বেরিয়ে আসছে যাহা কোনো না কোনোভাবে অ্যাপস্টিনের সঙ্গে যুক্ত ছিলেন। ফার্কাসের এই আশীর্বাদ মন্তব্যটি এখন বুমেরাং হয়ে ফিরে এসেছে, কারণ বিনিয়োগকারীরা এবং সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছেন যে একজন চিহ্নিত অপরাধীর সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক রেখে ব্যবসা পরিচালনা করা কি নৈতিকতার পরিপন্থী ছিল না। অবশ্য ফার্কাসের প্রতিনিধিরা হয়তো দাবি করবেন যে এই সম্পর্কটি ছিল একান্তই পেশাদার এবং এপস্টিনের ব্যক্তিগত অপরাধ সম্পর্কে তারা অবগত ছিলেন না, কিন্তু তথ্যের গভীরতা এবং যোগাযোগের ভাষা ইঙ্গিত দেয় যে তাদের সম্পর্কটি ছিল বেশ উষ্ণ এবং পারস্পরিক লাভজনক। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে উচ্চবিত্তদের দুনিয়ায় স্বার্থ এবং অর্থের কাছে অনেক সময় নৈতিকতা গৌণ হয়ে পড়ে। ব্যবসা বাণিজ্যের আড়ালে গড়ে ওঠা এসব সম্পর্ক সমাজের সাধারণ মানুষের কাছে গোপন থাকলেও সত্য যখন বেরিয়ে আসে তখন তা বড় বড় সাম্রাজ্যের ভিত্তি নুড়িয়ে দিতে পারে। ইউক্রেনকে সহায়তা করার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ৯০ বিলিয়ন ইউরোর একটি বিশাল প্যাকেজ এবং যৌথ অস্ত্র উৎপাদনের বিষয়ে সম্মতিতে পৌঁছেছে। এই সিদ্ধান্তটি কেবল একটি আর্থিক সহায়তা নয়, বরং এটি রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতির একটি স্পষ্ট বার্তা, যা প্রমাণ করে যে ইউরোপ এখন আর কেবল আমেরিকার ওপর নির্ভর করে থাকতে চাইছে না, বরং তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা এবং উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছে। ৯০ বিলিয়ন ইউরোর এই তহবিল মূলত ইউক্রেনের বিধ্বস্ত অর্থনীতিকে সচল রাখা, যুদ্ধের খরচ মেটানো এবং ভবিষ্যৎ পুনর্গঠনের জন্য ব্যয় করা হবে। কিন্তু খবরের আসল চমক হল যৌথ অস্ত্র উৎপাদন বা জয়েন্ট উইপন প্রোডাকশনের বিষয়টি। এর মানে হল ইউরোপের দেশগুলো এখন বিচ্ছিন্নভাবে অস্ত্র তৈরি না করে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় মিসাইল, ড্রোন এবং আর্টিলারি শেল উৎপাদন করবে, যা সরাসরি ইউক্রেনের ফ্রন্টলাইনে পাঠানো হবে। এতদিন ধরে ইউক্রেন অভিযোগ করে আসছিল যে পশ্চিমা সহায়তার গতি ধীর এবং অস্ত্রের অভাবের কারণে তারা রণক্ষেত্রে পিছিয়ে পড়ছে। ইউরোপের এই নতুন সিদ্ধান্ত সেই ঘাটতি পূরণ করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। তবে এই বিপুল পরিমাণ অর্থ এবং অস্ত্র উৎপাদনের সিদ্ধান্ত নিতে ইইউকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, কারণ হাঙ্গেরির মতো কিছু সদস্য রাষ্ট্র শুরুতে এই সহায়তার বিরোধিতা করেছিল। শেষ পর্যন্ত সব মতভেদ দূর করে ইউরোপের এই ঐক্যবদ্ধ অবস্থান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ৯০ বিলিয়ন ইউরো কেবল দান নয়, বরং এটি ইউরোপের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বড় বিনিয়োগ, কারণ এর ফলে ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডের মতো দেশগুলোর অস্ত্র কারখানাগুলোতে কর্মসংস্থান বাড়বে এবং প্রযুক্তির উন্নয়ন ঘটবে। অন্যদিকে যুদ্ধের ময়দানে এর প্রভাব হবে সুদূর প্রসারী।
ইউক্রেন যদি নিরবিচ্ছিন্নভাবে গোলাবারুদ এবং আধুনিক অস্ত্র পেতে থাকে তবে যুদ্ধবিরতির সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে আসবে এবং সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে। রমজান মাসকে কেন্দ্র করে জেরুজালেমের আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশাধিকার নিয়ে ইসরায়েলের নতুন পরিকল্পনা আগুনে ঘি ঢালার মতো কাজ করতে পারে। ইসরায়েলি কর্তৃপক্ষ বা সেখানকার কট্টরপন্থী রাজনীতিবিদরা প্রস্তাব করেছেন যে নিরাপত্তার অজুহাতে আসন্ন রমজান মাসে আল আকসায় ফিলিস্তিনিদের প্রবেশ সীমিত করা হবে এবং নির্দিষ্ট বয়সের নিচে কাউকে ঢুকতে দেওয়া হবে না, যা মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। আল আকসা মসজিদ কেবল একটি প্রার্থনার স্থান নয়, এটি ফিলিস্তিনিদের জাতীয় ও ধর্মীয় পরিচয়ের প্রতীক। তাই রমজানের মতো পবিত্র মাসে সেখানে ইবাদতে বাধা দেওয়াকে ফিলিস্তিনিরা তাদের ধর্মীয় স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ এবং উস্কানি হিসাবে দেখছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরের মতো কট্টরপন্থীরা দাবি করছেন যে রমজানে আল আকসাকে কেন্দ্র করে হামাস বা অন্যান্য সংগঠনগুলো উত্তেজনা ছড়াতে পারে, তাই আগেভাগেই কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা জরুরি। তবে নিরাপত্তা বিশ্লেষক এবং ইসরায়েলের নিজস্ব গোয়েন্দা সংস্থা শিন বেথ সতর্ক করে দিয়েছে যে রমজানে এ ধরনের কড়াকড়ি আরোপ করা হলে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ভয়াবহ দাঙ্গা বা সহিংসতা ছড়িয়ে পড়তে পারে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। অতীতেও আমরা দেখেছি রমজান মাসে আল আকসায় পুলিশের অভিযান বা কড়াকড়িকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাত এবং রকেট হামলার ঘটনা ঘটেছে। এবার গাজা যুদ্ধের প্রেক্ষাপটে পরিস্থিতি আরও বেশি নাজুক। ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভের বারুদ জমে আছে এবং আল আকসায় প্রবেশে বাধা সেই বারুদে স্ফুলিঙ্গের কাজ করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জর্ডান এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, কারণ এটি কেবল স্থানীয় সংঘাত নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। মুসলমানরা রমজান মাসে তারাবিহি এবং জুমার নামাজের জন্য আল আকসায় সমবেত হওয়ার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন, তাই এই পরিকল্পনাকে তারা তাদের ধর্মীয় অনুভূতির ওপর আঘাত হিসেবেই দেখছেন।